এই লোকটাকে মিশরের সৈন্যরা জীবন্ত কবর দিচ্ছে, কিন্তু তাকে সাধারণ কবর দিলেই হবে না, কেননা এই শক্তিশালী লোকটা অমর। তাই তো কবর দেওয়ার আগে তার পুরো শরীরের উপরে ছেড়ে দেওয়া হয় স্কারাব নামের মিশরের সবচেয়ে ভয়ঙ্কর মাংসখেকো পোকা, যারা জীবন্ত মানুষকে কুড়ে কুড়ে খায়। এই শাস্তি চলে ৩,০০০ বছর ধরে। কিন্তু একদিন কিছু মানুষের চরম ভুলের কারণে লোকটার মুক্তি মেলে এই শাস্তি থেকে। আর এই মুক্তির পরে ঘটতে থাকে ভয়ঙ্কর সব খেলা। মানুষের চোখ শুকিয়ে যাচ্ছে, শরীর থেকে তাদের রক্ত বাষ্প হয়ে যাচ্ছে, আকাশ ভরে যাচ্ছে এমন কিছুতে যা দেখলে দৌড় দেওয়ারও শক্তি থাকবে না। কিন্তু এই লোকটাকে, সে কি এমন করেছিল যে তাকে এই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে আজ থেকে ৩,০০০ বছর আগের মিশরের থিবস শহরে। সময়টা BC ১২৯০। থিবস শহরের রাজা তখন ফারাও সেটি। ফারাও প্রচন্ড ক্ষমতাবান আর নিষ্ঠুর, তবে একটা জায়গায় তার রয়েছে বিশেষ দুর্বলতা। সেই দুর্বলতা হলো তার উপপত্নী আংসুনামন। এই মেয়েটাকে ফারাও নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আংসুনামন এই প্রেমময় স্বামী ছেড়ে পরকীয়ায় জড়িয়ে পড়েছে রাজা ফারাওয়ের মহাযাজক ইমহেতেপের সাথে। একদিন ফারাওর কানে পৌঁছে যায় এই বিশ্বাসঘাতকতার কথা, আর তখনই বিপদ বুঝতে পেরে ইমহেতেপ ও আংসুনামন মিলে নিজেদের প্রেমকে বাঁচানোর জন্য হত্যা করে বসে রাজা ফারাসেটিকে। এমন অকল্পনীয় ঘটনার পর দ্রুত রাজার রক্ষীরা সেখানে পৌঁছে যায় তাকে শেষ করার জন্য। তবে ইতিমধ্যে ইমহোতেপকে তার শিষ্যরা কোন রকম সেখান থেকে সরিয়ে নেয়, কিন্তু আংসুনামন পালানোর পথ না পেয়ে সেখানে নিজেকে শেষ করে দেয়। এই ঘটনার পর আংসুনামনের দেহকে রাজার লোকেরা সমাধিস্থ করে। কিন্তু এইখানেই ঘটে এক অদ্ভুত ঘটনা। দেখা যায় ইমহোতেপ তার সঙ্গীদের নিয়ে এসেছে সেই কবর ভেঙে আংসুনামনের মৃতদেহ চুরি করার জন্য। প্রশ্ন হচ্ছে, মরা মানুষ নিয়ে সে করবেটা কি? আসলে ইমহোতেপ জানত ভয়ঙ্কর কালা জাদু, যেটা দিয়ে মরা মানুষকেও জীবিত করে ফেলা যেত। তাই সে আংসুনামনের মৃতদেহ চুরি করে তা পুনরায় জীবিত করার জন্য নিয়ে যেতে থাকে। এবার ইমহোতেপের গন্তব্যস্থল মৃতদের শহর হোমনাপ্ট্রা, কেননা এই স্থানে তার কালা জাদু করার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা। ইতিমধ্যেই ইমহোতেপ তার নিজের কাজ শুরু করে দেয়। কিন্তু যখন সে কালা জাদু শুরু করে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় মেদজাই যোদ্ধারা। এই মেদজাইরা হলো রাজা ফারাও সেটির বিশেষ রক্ষী দল। ক্রোধ আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মেদজাই যোদ্ধারা এবার ইমহোতেপের সব অনুরাগীদেরকে জীবন্ত মমি বানিয়ে দেয়। এরপর আসল অপরাধী ইমহোতেপকে তারা শাস্তি দিতে তারা প্রথমে তার জিহ্বা কেটে ফেলে। আর পর মুহূর্তে তাকে যে শাস্তি দেওয়া হয় তা দেখলে তোমার রক্ত হিম হয়ে যাবে, কেননা তাকে দেওয়া হয় হোমডাই নামের এক অভিশপ্ত শাস্তি। অর্থাৎ তাকে এবার দেওয়া হবে জীবন্ত কবর। প্রথমে তার শরীরে ব্যান্ডেজের সাথে জড়িয়ে তাকে একটা কফিনের ভিতরে বদ্ধ করে দেওয়া হয়। এরপর সেই কফিনের সাথে ছেড়ে দেওয়া হয় হাজার হাজার স্কার্প বিটল নামের মাংসখেকো পোকা। ফাইনালি তার কফিনের উপরে দেওয়া হয় ভারী পাথরের সিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভয়ঙ্কর শাস্তি কেন? আসলে এর কারণ হলো সে মরবেও না, বাঁচবেও না, বরং অনন্তকাল ধরে ওই অবস্থায় কষ্ট পেতে থাকবে। তবে একটা মানুষ অনন্তকাল বেঁচে থাকে কি করে? এবার তোমাদেরকে বলি আসল কাহিনী। এই ইমহোতেপ কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল একজন মহাযাজক ও কালা জাদুর শক্তিধর মানব, যার ফলে তার এত সহজে মৃত্যু হয় না। আর এর জন্যই তাকে অনন্তকাল মৃত্যুর যন্ত্রণা দিতে ব্যবস্থা করা হয়েছে এই হোমডাই শাস্তির। মিশরের আইনে এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। কিন্তু এই শাস্তিরও একটা অভিশাপ আছে। কথিত আছে যে এভাবে যাকে কবর দেওয়া হয় সে যদি কোনোদিন জেগে ওঠে তাহলে পৃথিবীকে সে ধ্বংস করে দেবে। আর এই অভিশাপকে মাথায় রেখেই মেদজাই গোষ্ঠী সবাই বংশ পরম্পরায় একটা শপথ নেয়। তাদের শপথ হলো তারা যে কোনো মূল্যে এই হোমনাত্রা পাহারা দেবে। কারণ একটাই, আর তা হলো ইমহোতেপ যেন আর কখনোই জেগে উঠতে না পারে। ফলে এই শপথ পালন করতে মেদজাইরা যুগে যুগে অনেক মানুষকে তাড়িয়ে দিয়েছে। কারণ এই হোমনাপ্ট্রায় আছে প্রাচীন মিশরের সমস্ত অমূল্য সম্পদ, যার কারণে লোভী মানুষরা তাদের লোভ সামলাতে না পেরে এখানে চলে আসতো তা লুট করতে। কিন্তু মেদজাইরা প্রতিবারই তাদের থামিয়ে দিয়েছে কঠোরভাবে। এভাবেই ৩,০০০ বছর ধরে শপথ পালন করলেও এবার এমন কিছু হতে যাচ্ছে যা পুরো সাম্রাজ্যকে তছনছ করে দিতে চলেছে। এবার সেটা জানার জন্য চলে যায় ১৯২৬ সালে মিশরের কায়রো শহরে। এখানে প্রথমে পরিচিত হয়ে নেই এভলিন কারনহান নামের একজন লাইব্রেরিয়ানের সাথে। এই এভলিন কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়, সে কায়রোর একটা লাইব্রেরিতে কাজ করে।
আর তার রয়েছে প্রাচীন মিশরের ইতিহাস নিয়ে অগাধ জ্ঞান। এছাড়াও সে স্বপ্ন দেখে একদিন সে কোনো বড় কিছু আবিষ্কার করবে। তবে এখানে একটা মজার ব্যাপার হলো, এভলিনকে যতটা পণ্ডিত দেখা হয় বাস্তবে সে ততটা না। মানে বইয়ের মধ্যে সে যতটা দক্ষ বাস্তব জীবনে সে ততটাই আনাড়ি, যেটা মুভির শুরুতে বোঝা যায় যখন সে লাইব্রেরির বইয়ের তাক সাজাতে গিয়ে পুরো র্যাকটাই উল্টে ফেলে। আর তারপর একটু লজ্জিত মুখে বসকে বলে যে সে আসলে প্রাচীন ভাষা পড়তে পারে, তাক সাজানো না। এদিকে একদিন তার ভাই জনাথন এসে তাকে একটা বক্স আর একটা মানচিত্র দেয়। এরপর সে দাবি করে বসে যে এই ম্যাপ সে থিপস থেকে পেয়েছে, যদিও জনাথন আসলে এই সব কিছু এক জায়গা থেকে চুরি করে এনেছিল। এই জনাথন একটা কঠিন চিজ, সে সারাক্ষণ গুপ্তধনের স্বপ্ন দেখে, কিন্তু বিপদে পড়লে সবার আগে পালিয়ে যায়। এছাড়াও মুখে সাহসের কথা বললেও তার কাজকর্ম একদম উল্টো। তবে শেষ পর্যন্তই দেখা যাবে যে এই জনাথনই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সেরে বসেছে। তবে এখানে এভেলিন মানচিত্রটা দেখেই যেন ভূতের মতো চমকে ওঠে, কারণ এটা হচ্ছে সেই হামুন-আপ্তরার মানচিত্র, অর্থাৎ সেই শহর যেখানে আছে প্রাচীন মিশরের সব গুপ্তধন। কিন্তু শুধু সম্পদ না, এভলিন জানে ওই শহরে আছে আমুনরার গোল্ডেন বইও, যেখানে এমন কিছু মন্ত্র লেখা রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। আর সে এই বইটাকে একবার নিজের হাতে ধরার স্বপ্ন অনেকদিন ধরে দেখছে। তাই সে এই মানচিত্র নিয়ে ছুটে যায় লাইব্রেরির তত্ত্বাবধায়ক ডক্টর বেইলের কাছে। কিন্তু ডক্টর বেল মানচিত্র দেখেই হামুন-আপ্তরার গল্পটাকে উড়িয়ে দেয়, এমনকি সে ইচ্ছাকৃতভাবে সেই মানচিত্রটাকেও জ্বালিয়ে ফেলে। এখানে একটু অবাক লাগতে পারে, কারণ এই ডক্টর বে একজন মিশরীয় বিদ হয়েও হামুন-আপ্তরার অস্তিত্ব অস্বীকার করছে। আর মানচিত্রটাও জ্বালিয়ে দেওয়ার কাজটা একটু বেশি সন্দেহজনক। তবে পরে অবশ্য তোমরা বুঝতে পারবে যে কেন সে এটা করেছিল। এই সব কাণ্ড দেখে ইভলিন হতাশ হয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই জনাথন আসল কথাটা ফাঁস করে দেয়। সে জানায় যে এই মানচিত্র আর বক্সটা সে আসলে একজন আমেরিকানের কাছ থেকে চুরি করেছিল, যে এই মুহূর্তে কায়রোর একটা কারাগারে বন্দী রয়েছে। তাই এবার যদি তারা তার সাথে দেখা করতে পারে তাহলে হামুন-আপ্তরা সম্পর্কে আরো তথ্য হয়তো তারা জোগাড় করতে পারবে। এই সব কথা শুনে ইভলিন আর দেরি না করেই সেই কারাগারে ছুটে যায়। সেখানে সে এবার মুখোমুখি হয় রিক অকনেল নামের একজন আমেরিকানের সাথে। তার চেহারা দেখলে একদম ক্লান্ত মনে হয়, কিন্তু এই লোকটার ভেতরে যে একটা আগুন জ্বলছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই রিক কিন্তু সাধারণ কোনো কারাবন্দী আমেরিকান না। সে 3 বছর আগে ফরাসি সৈন্যবাহিনীদের একজন সৈনিক হিসেবে হামুন-আপ্তরায় পৌঁছেছিল। তাদের উদ্দেশ্য ছিল সে প্রাচীন সম্পদ উদ্ধার করা, কিন্তু মাঝপথে মেজ্জা যোদ্ধারা তাদের আক্রমণ করে পুরো ছত্রভঙ্গ করে দেয়। আজ রিক সে সময় কোনরকম প্রাণ নিয়ে পালিয়ে আসে, আর এরপরেই তাকে বন্দি করে কায়রোতে পাঠানো হয়। তবে ইভলিন রিককে প্রথম দেখাতেই খুব একটা মুগ্ধ হয় না, কারণ এই লোকটাকে দেখে বোঝা যাচ্ছে যে সে 1 নম্বরের ঝামেলাবাজ। কিন্তু তার কাছে যেহেতু হামুন-আপ্তরার রাস্তা আছে, তাই এখন তাকে সবচেয়ে বেশি দরকার। এদিকে রিক এভেলিনকে সরাসরি জানিয়ে দেয় যে হামুন-আপ্তরার লোকেশন সে চেনে, কিন্তু এই তথ্য পাওয়ার আগে এভলিনকে তাকে এই কারাগার থেকে বের করতে হবে, কেননা তার ফাঁসির সময় একেবারে ঘনিয়ে এসেছে। এখন এভেলিনের লক্ষ্য সেই গোল্ডেন বুক, আর রিকই এখন তার একমাত্র রাস্তা। তাই সে কারাগারের ওয়ার্ডান হাসানের সঙ্গে একটা চুক্তি করে। সেই চুক্তি অনুসারে সে যদি হামুন-আপ্তরায় গিয়ে গুপ্তধন উদ্ধার করতে পারে তাহলে তাকে দেওয়া হবে 25% ভাগ। এবার সেই লোভেই হাসান রাজি হয়ে রিককে এই ফাঁসির দড়ি থেকে মুক্ত করে দেয়। কিন্তু ইভলিন তখনও জানে না যে এই একটা সিদ্ধান্তই সব বদলে দেবে, যেটা শুধু তার জন্য নয় বরং পুরো পৃথিবীর জন্য। এরপর দেখা যায় ইভলিন, জনাথন, রিক আর ওয়ার্ডেন হাসান মিলে একটা জাহাজে চেপে নীল নদ ধরে হামুন-আপ্তরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেই জাহাজেই তাদের দেখা হয় বিখ্যাত মিশরবিদ ডক্টর চেম্বারলেনের সঙ্গে। সেও একদল আমেরিকান গুপ্তধন শিকারী নিয়ে একই গন্তব্যে যাচ্ছিল, আর তাদেরও দলের একমাত্র লক্ষ্য হলো হামুন-আপ্তরার সম্পত্তি। এখানে রিক অবাক হয়ে দেখে যে ওই দলে আছে বেনি নামের একটা পরিচিত মুখ। 3 বছর আগে রিক যে সৈন্যদল নিয়ে হামুন-আপ্তরায় গিয়েছিল, বেনি ছিল সেই দলেরই একজন। কিন্তু এই বেনি চরম পল্টিবাজ লোক। সে যেদিকে সুবিধা সেদিকে ঝুঁকে পড়ার একটা বদ অভ্যাস আছে তার। আর এই বেন হামুন-আপ্তরায় যাত্রা করার সময় রিকদের বিপদে ফেলে পালিয়ে এসেছিল। যাক, তার উপরে বিশ্বাস না করলেও তারা নীল নদের উপর দিয়ে যাত্রা শুরু করে। কিন্তু হঠাৎই তাদের আক্রমণ করতে আসে মেজ্জা যোদ্ধারা, কেননা ইতিমধ্যেই তারা জেনে গেছে যে একজন মহিলা হামুন-আপ্তরার মানচিত্র নিয়ে সেই শহরের দিকে যাচ্ছে। তাই তারা এসে এভেলিনের কাছ থেকে মানচিত্র আর বক্সটা কেড়ে নিতে চায়। রিক তখন পাল্টা লড়াই করে সবাইকে নিয়ে কোনো রকম একটা তীরে উঠে আসে।
কিন্তু যদিও জাহাজটা ততক্ষণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর সেই আমেরিকান দলটা নদীর অন্য একটা তীরে গিয়ে পৌঁছে যায়। এবার এখান থেকে বের হয়ে তারা কাছের একটা বাজারে চলে যায় আর সেখান থেকে উট ভাড়া করে তারা রওনা হয় হামুনাপট্রার দিকে। এভাবেই যেতে যেতে যাত্রাপথে আবারও তাদের সাথে দেখা হয় সেই আমেরিকান দলের সঙ্গে। এবার শেষমেশ দুটো দলই একসঙ্গে পৌঁছায় সেই কিংবদন্তি শহর হামুনাপট্রায়। এদিকে শহরে পৌঁছানোর পর শহরের দৃশ্যটা একটু বর্ণনা করা দরকার, কারণ হামুনাপট্রা দেখতে ঠিক কেমন সেটা না বুঝলে পরের ঘটনাগুলো ঠিক ফিল করতে পারবে না। বিশাল বালির দ্বীপের মাঝে একটা আধা ভাঙা শহর। উপর থেকে দেখলে মনে হবে না যে এখানে কিছু আছে, কিন্তু ভিতরে গেলেই দেখা যায় মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল বিশাল স্তম্ভ, দেওয়ালে খোদাই করা হাজারো ছবি, আর সেই ছবিগুলোতে লেখা আছে এমন সব ঘটনা যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। যা দুটো দল আলাদা হয়ে নিজেদের মতন করে তাদের কাজ খনন শুরু করে। এভিলিনের নির্দেশ মতে রিক আর জনাথন যখন একটা নির্দিষ্ট স্থানে খোদাই করছে, ঠিক তখনই ওয়ার্ডেন হাসান লোভ সামলাতে না পেরে একাই একটা কক্ষে ঢুকে পড়ে। এই কক্ষে ঢুকে দেওয়ালে লাগানো স্কারাব আকৃতির জিনিসগুলো দেখে তার চোখ চকচক করে ওঠে। সে ভাবে যে এগুলো হয়তো মহামূল্যবান গয়না, কিন্তু এই স্ক্রাবগুলো কোনো গয়না ছিল না, এগুলো ছিল সেই জীবন্ত পোকা। আর এবার যেগুলো মুক্ত হয়ে একটা হাসানের শরীরে ঢুকে যায়, এরপর সঙ্গে সঙ্গে শুরু হয় এক ভয়ানক যন্ত্রণা। সে প্রচন্ড যন্ত্রণায় দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড়াতে শুরু করে, আর ফাইনালি এভাবে পাগলের মতো দৌড়াতে গিয়ে এক দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে সেখানেই তার মৃত্যু হয়। এই সব কাণ্ড দেখে এভিলিন আর রিক প্রচন্ড স্তব্ধ হয়ে পড়ে। ওদিকে আমেরিকান দলও একটা স্থানে খনন করতে গিয়ে একটা অ্যাসিডের সন্ধান পায়, কিন্তু সেই অ্যাসিডকে না বুঝে তারা সেটাতে হাত লাগাতেই তাদের 3 জন শ্রমিক সেখানে শেষ হয়ে যায়। আসলে এই শহর নিজে একটা ফাঁদ, কিন্তু এত কিছুর পরেও কেউ থামছে না, কারণ এরই মধ্যে রিক আর এভেলিন একটা পুরনো কফিন আবিষ্কার করে ফেলেছে। আর এই কফিনটা কেবল একটা উপায়ে খোলা যাবে। এখন সেই উপায়টা হলো জনাথন যে বক্সটা এভেলিনকে দিয়েছিল সেই বক্সটা মূলত এই কফিনের চাবি। তবে সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সেদিনের মতন কাজ বন্ধ রেখে সবাই বিশ্রাম নিতে উপরে উঠে আসে। ঠিক তখনই বেনির নেতৃত্বে মেজদাই যোদ্ধারা আবারও হামলা করে, কিন্তু রিক ডাইনামাইট জ্বালিয়ে নিজেদেরকে সহ সবাইকে উড়িয়ে তার হুমকি দিলে মেজদাইদের নেতা আর্ধেক বেই আক্রমণ থামায়। সে বলে দেয় যে তোমাদের একদিনের সময় দেওয়া হলো, কারণ তোমরা যা করছো তা পুরো মিশরের জন্য ধ্বংস রেখে আনবে। কিন্তু এই সতর্ক বার্তাটা কেউ কানে নেয় না, আর পরের দিনও দুটো দল নেমে পড়ে সে ভয়ানক কাজ করতে। এভাবে আমেরিকান দলটা সে রহস্যময় বক্স খুলবে বলে ঠিক করে, কিন্তু বক্সের গায়ে লেখা আছে যারা এটা খুলবে তাদের সবাইকে মেরে ফেলা হবে। সেই লেখা দেখে সমস্ত শ্রমিকরা পালিয়ে যায়, এমনকি বিনিও ঘোষণা করে যে সে এই কাজের সঙ্গে আর নেই। কিন্তু আমেরিকান দলের মূল সদস্যরা তা পরোয়া না করেই বক্সটা খুলে ফেলে, আর এবার সেই বক্স থেকে বের হয় বুক অফ ডেড, অর্থাৎ কালো জাদু, সেই কুখ্যাত বই যেটা দিয়ে ইমহোতেপ একসময় আংশুমানকে জীবিত করার চেষ্টা করেছিল। এর সঙ্গে তারা পেয়ে যায় 5টি ক্যানোপিক জার। এই জারগুলোর কথা মনে রেখো, কারণ এইগুলোকে কেন্দ্র করেই পরে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটবে। কিন্তু কেউই এই জারগুলোর গুরুত্ব না বুঝে প্রত্যেকেই এক একটা নিজেদের কাছে খেলনার মতো করে রেখে দেয়। এদিকে রিক আর এভেলিন সেই বক্স চাবি দিয়ে কফিনটা খুলে ফেলে। এরপর তারা এই কফিন খুলে পেয়ে যায় একটা মমি, কিন্তু এই মমি দেখে এভেলিন এবার থমকে যায়, কেননা এত পুরাতন মমি এতটা তাজা থাকা কার্যত অসম্ভব, কারণ মিশরীয় মমি সাধারণত 1000 বছরে শুকিয়ে কাঠ হয়ে যায়, কিন্তু এই মমির চেহারায় এখনো কেমন যেন একটা জীবন্ত ভাব আছে। দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এটা জেগে উঠতে পারে। তবে এখন এভলিন কিন্তু জানে না যে এটাই হচ্ছে সেই কালা জাদুকর ইমহোতেপ। যাই হোক, রাত হলে সবাই যখন বিশ্রাম নিচ্ছিল তখন এভলিন আমেরিকানদের কাছ থেকে সেই বুক অফ ডেডটা চুরি করে আনে। তারপর বক্স চাবি দিয়ে বইটা খুলে প্রথম পাতা সে পড়তে শুরু করে, আর ব্যাস সেটুকুই ছিল যথেষ্ট, কেননা সেই মন্ত্র পাঠ করার সাথে সাথে মাটির নিচের কোথাও কিছু একটা নড়ে ওঠে। তারপর একটু একটু করে জেগে উঠতে শুরু করে সেই মমি, কেননা তার এই মন্ত্র বলে 3000 বছরের ঘুম ভেঙে গেছে।
তার সঙ্গে সঙ্গে এক ঝাঁক পঙ্গপাল তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এমন কাণ্ডে নিরুপায় হয়ে সবাই মাটির নিচে সে প্রাচীন শহরে ঢুকে পড়ে। কিন্তু ভেতরে তখন এক ঝাঁক জীবন্ত স্ক্রাব তাদের দিকে ধেয়ে আসে, যার ফলে পুরো দলটা ছোট ছোট ভাগ হয়ে এলোমেলোভাবে ছুটতে শুরু করে। আর এরই মধ্যে দেখা যায় ইমহোতেপ ইতিমধ্যে জীবন্ত হয়ে গেছে, আর সে জীবন্ত হয়ে এবার একটা আমেরিকানকে কবজা করে ফেলেছে। সে তার শক্তি দিয়ে ওই আমেরিকানের চোখ আর জিহ্বা গ্রাস করে নেয়। এরপর সেটাকে সে নিজের শরীরে লাগিয়ে ফেলে। আসলে হাজার হাজার বছর ধরে কবরে থেকে তার সব অঙ্গ প্রত্যঙ্গ পচে গিয়েছিল, তাই সে এখন অন্যদের শরীরের সব অঙ্গ নিয়ে নিজের শরীরকে আবার নতুন করতে চাইছে। ঠিক এভাবেই যখন সে সবাইকে আক্রমণ করছিল, তখন ঘটনাচক্রে অ্যাভেলিন তার সামনে পড়ে যায়। ঠিক এই মুহূর্তে ইমহোতেপ অ্যাভেলিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলে ওঠে। আসলে সে এখানে অ্যাভেলিনকে মনে করছিল তার হারিয়ে যাওয়া প্রেমিকা আংসুনামুনকে। একবার ভাবো ব্যাপারটা, 3000 পর একজন মৃত মানুষ তার প্রেমিকার মুখ খুঁজে পাচ্ছে একটা জীবন্ত মেয়ের মধ্যে। তাই সে হাত বাড়িয়ে তার থেকে এগিয়ে আসে, কিন্তু হাত এভেলিনের গায়ে পৌঁছানোর আগে রিক সেখানে পৌঁছে ইমহোতেপের উপরে গুলি চালিয়ে দেয়। আর এরপর এভেলিনকে নিয়ে সে কোনো রকম বেরিয়ে আসে। তবে বাইরে বের হতেই তারা বের মুখোমুখি হয়ে যায়। বে এই মুহূর্তে তাদেরকে ভৎসনা করে জানায় যে ইমহোতেপ এখন জেগে উঠেছে, তাই তাকে থামাতে না পারলেই সকলকে মূল্য দিতে হবে। আর যতক্ষণ তাকে থামানোর কোনো উপায় না পাওয়া যাচ্ছে, তারা যেন এই শহর থেকে পালিয়ে যায়। এই সব কথাবার্তা শুনে পুরো দলটা তখন দ্রুত পালাতে থাকে, কিন্তু বেনি আলাদা হয়ে গিয়ে একাই ইমহোতেপের মুখোমুখি পড়ে যায়। তখন বেনি ভয় পেয়ে দানা ধর্মের মন্ত্র পড়া শুরু করে নিজের প্রাণ বাঁচাতে চায়। হিব্রু, আরবি, ল্যাটিন একের পর এক সে মন্ত্র ছাড়তে থাকে। আর ঠিক যে মুহূর্তে সে হিব্রু মন্ত্র পড়ে, তখন ইমহোতেপ তাকে হত্যা না করে দাসে পরিণত করে। কারণ ইমহোতেপ প্রাচীন হিব্রু ভাষা জানত, আর এই ভাষায় মন্ত্র পড়তে পারা মানে সে ইমহোতেপের কাজের মানুষ। তাই তারপর সে বেনিকে নির্দেশ দেয় যে ওই ক্যানোপিক জারগুলোকে উদ্ধার করে আনতে। তবে প্রশ্ন হচ্ছে, এই জারগুলো দিয়ে ইমহোতেপ করবেটাই বাকি। আসলে এই জারগুলোর ভিতরে আছে আংসুনামুনের দেহের অংশ, আর ওই জার ছাড়া তাকে জীবিত করাও সম্ভব হবে না। তাই বেনিকে দিয়ে সে সেই জারগুলো একে একে উদ্ধার করতে চায়। এখন তোমাদের মধ্যে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা দ্রুত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কেননা সামনে আরো ভয়ঙ্কর মুভির এক্সপ্লেনেশন আসতে চলেছে। যাই হোক, সবাই ইতিমধ্যে কায়রোতে ফিরে গেছে। অনেকে মিশর ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছে, কিন্তু এভেলিন রিককে সাফ জানিয়ে দেয় যে পালানোর কোনো মানে নেই, কেননা তাদের কারণেই ইমহোতেপ জেগে উঠেছে। তাই তাকে থামানোর দায়িত্ব তাদেরই। এখানে একটু লক্ষ্য করো, এভেলিন কিন্তু ভয় পাচ্ছে। সে জানে সামনে কি অপেক্ষা করছে, কিন্তু তবুও সে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ তার কাছে দায়িত্ববোধটা ভয়ের চেয়েও বেশি। তবে সেই বিকালে শহরের পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। আকাশে অদ্ভুত মেঘ জমে ওঠে, বাতাসে একটা পচা লাশের গন্ধ। এছাড়াও দেখা যায় রাস্তার মানুষগুলো হঠাৎ কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠছে। আর তখনই বোঝা যায় ইমহোতেপ কায়রোতে এসে গেছে। সে বেনিকে নিয়ে একে একে সেই আমেরিকানদের কাছে যায় যাদের কাছে ক্যানোপিক জারগুলো ছিল। প্রত্যেকটা জার উদ্ধার করে ইমহোতেপ সেই মানুষগুলোকে সম্পূর্ণ চুষে নেয়। আর প্রত্যেকটা শোষণের সাথে সাথে ইমহোতেপের শরীর আরো বেশি জীবন্ত হয়ে ওঠে। তার গায়ে চামড়া ফিরে আসে, মাংস তৈরি হয়, ফিরে আসে চোখের দৃষ্টিও। এভাবে রিক বুঝতে পারে যে তাকে যে করে হোক থামাতে হবে। তাই সে একটা জায়গায় পৌঁছে ইমহোতেপের শরীরে গুলি চালায়, কিন্তু এবার গুলিতে তার গায়ে কোনো ক্ষতি করতে পারে না, যার ফলে ইমহোতেপ রিককে আক্রমণ করতে এগিয়ে আসে। তবে এবার ঘটে এক অন্য কাহিনী। ওই ঘরের মধ্যে হঠাৎ একটা বিড়াল এসে পড়ে, আর এটা দেখেই ভয়ঙ্কর ইমহোতেপ পিছিয়ে গিয়ে একদম হাওয়া হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিড়ালকে দেখে সে ভয় পেয়ে পালিয়ে গেল কেন? আসলে প্রাচীন মিশরের বিশ্বাস অনুসারে বিড়াল হচ্ছে অন্ধকার জগতের রক্ষাকর্তা, যার ফলে যে কোনো অশুভ সত্তা বিড়ালকে দেখলে পালিয়ে যায়। আর ইমহোতেপও এর ব্যতিক্রম নয়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? কিন্তু এইখানে একটা ভয়ঙ্কর সমস্যা আছে। ডক্টর সতর্ক করে জানায় যে ইমহোতেপ একবার যদি সম্পূর্ণ পুনর্জীবিত হয়ে যায়, তাহলে বেড়াল দিয়ে তাকে আর আটকানো যাবে না, কারণ তখন সে এই পৃথিবীতে 10টা বাইবেলীয় মহাবিপর্যয় ঘটানোর ক্ষমতা রাখবে।
সে পুরো পৃথিবীকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারবে, তাই এখনই তাকে থামানোর ব্যবস্থা করতে হবে। এই সব কথাবার্তা শুনে ইভলিনের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে ভাবতে থাকে যে বুক অফ দ্য ডেড যদি মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা রাখে, তাহলে আমুনার সেই গোল্ডেন বই হয়তো সে প্রক্রিয়া উল্টো করার ক্ষমতা আছে, মানে জীবন্ত সত্তাকে আবার মৃত করে দেওয়ার ক্ষমতা। এই কথা শুনে সবাই একমত হয়, আর যার ফলে তাদের এখন একটাই কাজ, সেই সোনালী বইটা উদ্ধার করা। তবে ঠিক তখনই দেখা যায় শহরের বেশিরভাগ মানুষকে ইমোতে ইতিমধ্যে দাসে পরিণত করেছে। এরপর সেই দাসগুলোকে সে রিক সহ তাদের সঙ্গীদের হত্যা করার জন্য পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যেই তার দাসদের চোখগুলো সাদা হয়ে গেছে, তাদের মুখে কোনো ভাব নেই, শুধু তারা একটা লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে আসছে। তবে এভেলিন সেই মিউজিয়ামেরই একটা ফলক দেখে বুঝতে পারে যে সেই গোল্ডেন বুকটা হামুনাত্রায় আছে, তাই তারা দ্রুত একটা গাড়ি চেপে আবারও হামুনাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু পথেই ইমহোতেপের দাসরা গাড়িটাতে আক্রমণ করে বসে। তাদের মধ্যে বেঁচে থাকা একমাত্র আমেরিকান গাড়ি থেকে পড়ে যায়, আর ইমহোতেপ এবার নিজে সেখানে এসে তাকেও শুষে নেয়। ফাইনালি ইমহোতেপ এবার পুরোপুরি পুনর্জীবিত হয়ে ওঠে। এখন সে আর আতপচা মমি নয়, বরং সে এখন পুরোপুরি মানুষের মতো হয়ে গেছে, আর সেই সাথে তার ক্ষমতা হয়ে উঠেছে সীমাহীন। ওদিকে রিকদের ঘিরে ফেলে ইমহোতেপ সরাসরি দাবি তোলেছে এভেলিন যদি স্বেচ্ছায় তার সঙ্গে যায় তাহলে সে বাকিদেরকে ছেড়ে দেবে। কিন্তু এভেলিনকে ইমহোতেপ কেন চাইছে? আসলে তার প্ল্যান খুবই সিম্পল। সে এভেলিনের দেহটাকে ব্যবহার করে তার প্রেমিকা আংসুনামুনকে উপহার দেবে। এসব কথাবার্তা শুনে এভেলিন রিকের দিকে একবার তাকায়, আর তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, কেননা এই মুহূর্তে এতগুলো মানুষকে বাঁচানোর জন্য এভেলিনের হাতে দ্বিতীয় কোনো উপায় নেই। এই দৃশ্য দেখে ইমহোতেপ প্রথমে একটু মুচকি হাসে, আর তারপর সে ঘটায় এক মহাবিশ্বাসঘাতকতা। সে এভেলিনকে নেয় ঠিকই, কিন্তু সে তার কথা না রেখে সব দাসগুলোকে হত্যা করার নির্দেশ দেয়। এখানে আর দেখবে কিছু না বলে সামনে এগিয়ে যায়, এখন সে সব অনুগামীদের আটকে রাখে, আর রিক জনাথন আর ডক্টর বেকে একটা ম্যানহোলের মাধ্যমে পালিয়ে যেতে সাহায্য করে। ফাইনালি এই মানুষটা সারা জীবন এই শহরকে পাহারা দিয়ে এসেছিল, কিন্তু শেষমেশ নিজের জীবন দিয়ে গেল অচেনা মানুষদের বাঁচাতে। যাই হোক, রিক জনাথন আর ডক্টর তখন পৌঁছায় তাদের পরিচিত এক যুদ্ধ বিমানের পাইলট উইনস্টনের কাছে। সে তাদেরকে অনুরোধ করে যে হামুনাত্রায় পৌঁছে দিতে। উইনস্টন এক মুহূর্ত ভেবে হঠাৎ রাজি হয়ে যায়, কারণ এই লোকটার সারা জীবন একটা সত্যিকারের যুদ্ধে অংশ নেওয়ার স্বপ্ন ছিল। এবার এসেছে সেই সুযোগ, তাই সে তা হাতছাড়া না করে নিজের পুরাতন বিমানে একটা যুদ্ধের চিহ্ন এঁকে নেয়, যেন মনে হয় এটাই তার জীবনের সেরা মিশন। কিন্তু বিমান যখন হামুনাত্রার কাছে পৌঁছায় তখন ইমহোতেপ তার ক্ষমতা দেখানো শুরু করে। সে তার ক্ষমতা দিয়ে বিশাল বালির একটা ঝড় তোলে, আর ওই বিমানটাকে ধ্বংস করতে চায়। সেই বালির ঝড় এবার একটা বিশাল মানুষের মুখের আকৃতি নেয়, আর সোজা বিমানের দিকে এগিয়ে আসে। ভাইরে ভাই, এই সিনটা দেখে পুরো গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। ইতিমধ্যে এই বিশাল মুখটা সরাসরি বিমানটাকে গ্রাস করতে চলেছে। তবে এভেলিন সেই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে ইমহোতেপকে বাধা দেয়, আর যার ফলে এই ঝড়টা একটু দুর্বল হয়ে গেলে বিমানটা কোনো রকম বেঁচে যায়। তবে কিছু দূর গিয়ে বিমানটা একটা ক্র্যাশ ল্যান্ডিং করে, আর সেই ক্র্যাশ ল্যান্ডিং এ দুর্ভাগ্যজনকভাবে উইনস্টন সেখানে মারা যায়। ওদিকে ইমহোতেপ নির্দিষ্ট স্থানে পৌঁছে বুক অফ দ্য ডেড এর মাধ্যমে তার সব শীর্ষের মমিগুলোকে জীবন্ত করে তোলে। তারপর সে এভেলিনকে বলে দিয়ে আংসুনামুনকে জীবিত করার প্রস্তুতি নেয়। কিন্তু রিক, জনাথন আর ডক্টর মিলে তখন অন্য একটা পথ দিয়ে হামুনাত্রায় ঢুকে পড়েছে। এরপর ভিতরে ঢুকেই তারা পেয়ে যায় প্রাচীন গুপ্তধনের সেই ভাণ্ডার, যার কথা এতদিন ধরে তারা শুনেছিল। চারিদিকে পড়ে রয়েছে রত্নপাথর, স্বর্ণের মূর্তি আর হাজার বছরের পুরাতন অলংকার। এই সব কিছু দেখে সবার চোখ ধাঁধিয়ে যায়। তবে রিক এই সব কিছু না ছুঁয়ে সামনে এগিয়ে যেতে বলে, কেননা এই সব কিছু একবার টাচ করলে হয়তো ইমহোতেপ আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। এই সব কিছু ভাবতে ভাবতে ইতিমধ্যে ইমহোতেপের জীবন্ত করা শিষ্যরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে তাদের আসল কাজ ইতিমধ্যে হয়ে গেছে, কেননা তারা ইতিমধ্যে সেই সোনালী বইটা উদ্ধার করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর বে নিজেকে উৎসর্গ করে সেই মমি শিষ্যদের আটকিয়ে রাখে, আর সে জানায় তার জীবন দিয়ে হলে যেন এভেলিনকে তারা বাঁচাতে যায়।
ঠিক এই মুহূর্তে মুভির সবচেয়ে বড় টুইস্ট ঘটে, যা কেউ আশাই করেনি। রিক আর জনাথন পৌঁছে যায় ইমহোতেপের সামনে। ইতিমধ্যেই তার বলিদান অর্ধেক দেওয়া হয়ে গেছে। এভিলিনের চোখ বন্ধ, তার গলার কাছে একটা ধারালো ছুরি, আর ইমহোতেপ প্রাচীন মন্ত্র পড়ে যাচ্ছে একের পর এক। মনে হচ্ছে সে শুধু মন্ত্র পড়ছে না, সে যেন 3000 বছর ধরে চাপা পড়ে থাকা একটা শেষ ইচ্ছা পূরণ করতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে জনাথনের হাতে সোনালি বই দেখে ইমহোতেপ এভিলিনকে ফেলে সিটার দিকে ছুটে আসে। ঠিক সেই সুযোগে রিক এভিলিনকে মুক্ত করে নেয়। জনাথন তখন সোনালি বইয়ের উপরের অংশ পড়তে শুরু করে। আর ঠিক এই মুহূর্তে সেখানে মমি হয়ে থাকা ফারাওয়ের রক্ষীরা এবার জীবন্ত হয়ে যায়। কিন্তু জনাথন পুরো লেখাটা ঠিকভাবে পড়তে পারছিল না, ফলে জীবন্ত হয়ে ওঠা সেই রক্ষীরা রিককে এবার আক্রমণ করে বসে। এদিকে পুনর্জীবিত আংসানামুন এভিলিনকে হত্যা করতে টেনে যায়। এভিলিন পালাতে পালাতে জনাথনকে চিৎকার করে বলে দ্রুত লেখাটা পড়ে শেষ করতে। তখন জনাথন হাঁপাতে হাঁপাতে শেষ লাইনটা পড়া শেষ করে, আর এই শেষ করার মাধ্যমে পুরো সবকিছু থমকে যায়। তারা দিক থেকে মুখ ঘুরিয়ে এবার আংসুনামুনের দিকে এগিয়ে যায়। আর ফাইনালি তারা আংসুনামুনকে কেটে টুকরো টুকরো করে ফেলে, যার ফলে 3000 বছর পর আংসুনামুন জীবিত হওয়ার আগেই আবারও মারা গেল। এটা দেখে তো ইমহোতেপ ক্রোধের আগুনে জনাথনের দিকে ছুটে আসে তাকে হত্যা করতে, কিন্তু রিক মাঝপথে তাকে থামিয়ে দেয়। আর এবার শুরু হয় তাদের দুজনের সরাসরি লড়াই। এই লড়াইয়ে রিক এক মুহূর্তের জন্য সুবিধাজনক একটা অবস্থান পেয়ে যায়, আর সেই সুযোগেই এভিলিন আর জনাথন সেই সোনালি বই খুলে প্রথম স্পেলটা উচ্চারণ করে। আর তাতে এবার ইমহোতেপের অমরত্ব তার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। এবার সে অমর থেকে একেবারে একজন সাধারণ মানুষ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে রিক তাকে এবার ছুরি দিয়ে আঘাত করে, আর ইমহোতেপ ধীরে ধীরে আবারও মমিতে রূপান্তরিত হয়ে তাদের সামনে থেকে মিলিয়ে যায়। তবে মিলিয়ে যাওয়ার আগে সে শুধু একবারই বলে ওঠে, মৃত্যু হলো শুধু শুরু। আর তারপরে তার শরীরটা ধুলোয় মিশে যায়। তবে মিলিয়ে যাওয়ার আগে তার মুখে কোনো ক্রোধ ছিল না, যেন দেখে মনে হচ্ছিল 3000 পর সে আবারও বিশ্রামে যাচ্ছে। ঠিক এর পরপরই পুরো শহর ভেঙে পড়তে শুরু করে। রিক, জনাথন আর এভিলিন কোনো রকম সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু দেখা যায় সেই বিশ্বাসঘাতক বেনি সেখান থেকে বেরোতে পারে না। আসলে গুপ্তধন দেখে এই বেটা লোভ সামলাতে না পেরে সেগুলো থলেতে ভরেছিল, আর সেইগুলো ভরে নিয়ে দ্বিতীয়বার সে আবারও সেটা নিতে গেলে ভিতরে আটকে যায়। আর এরপরে স্ক্রাবারের দল তাকে সেখানেই কুচি কুচি করে ফেলে, যার ফলে এখানেই সেই লোভে বা পাপে মৃত্যুর বাক্যের সঠিক প্রমাণ হয়। ফাইনালি বাইরে বেরিয়ে তারা দেখে যে আর্দেদ বে বাইরে দাঁড়িয়ে আছে। সে কোনো রকম সে যাত্রায় বেঁচে এসেছে, তাই সে কোনো কিছু না বলেই শুধু মাথা নত করে। এরপর দুটো উট নিয়ে তারা ফিরতে শুরু করে। আর পেছনে তাকালে দেখা যায় হামুনাত্রা ধীরে ধীরে বালির নিচে তলিয়ে যাচ্ছে। বুঝতেই পারছো, হামুনাত্রা আবারও ডুবে যাচ্ছে 1000 বছরের জন্য। আর উটের পিছনে ঝুলছে বেনি সংগ্রহ করা সেই গুপ্তধনের থলি। বেনি ফাইনালি এই গুপ্তধন নিজের করে পায়নি ঠিকই, কিন্তু তার লোভের ফসলটা ঠিকই রয়ে গেছে। ঠিক এমনই একটা মুহূর্ত দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা এখনো পর্যন্ত দেখলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর সামনে আরো নতুন নতুন এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো।